এখন কিন্তু আবার শিলাবৃষ্টি শুরু হয়েছে। এইটা ছিল 2 নম্বর টানেল। এরপর আসতে চলছে ডেহরি অংশ। এই হচ্ছে আমাদের গাড়ি। ফাইনালি শুরু হয়ে গেল আমাদের চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে স্পিতি ট্যুর। এই ধরনের এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে, অনেক সাইট সিন রয়েছে। এত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে মুগ্ধ করবে। ওয়েলকাম টু হিমাচল। আমাদের রুমের নাম্বার 106। কলকাতার চেনা ব্যস্ততা এবং সমতলের গণ্ডি পেরিয়ে এইবারের গন্তব্য পাহাড়ের 14,000 ফিট উচ্চতার স্পিতি ভ্যালি। যেই ভ্রমণে জীবনের 50% স্বপ্ন পূরণ হয়ে যায়, যেখানে প্রকৃতি কখনো সবুজ, কখনো রুক্ষের অদ্ভুত মায়াবী রূপে বেঁচে থাকার অন্যরকম আশা যোগায়। তাই রোজগারের রুটিনকে বিদায় জানিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ট্রেনে চেপে হিমালয়ের এই অন্দরে। এই লম্বা ছুটির সফরে থাকবে ট্রেন জার্নি থেকে বিভিন্ন রাজ্য জেলা পার করে ভিন্ন পাহাড়ের কোলে সাইট সিন, খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় রাত্রি যাপন, +40 থেকে -10 ডিগ্রিতে জীবনযাপন ইত্যাদি। চলুন তাহলে আজকের পর্বে শুরু করি কলকাতা থেকে ভারতের দ্য মিডল ল্যান্ড, হিমাচলের আইকনিক মেঘে ছোঁয়া স্পিতির পথে জার্নি। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। আজকে আমি শুরু করতে চলেছি আবার একটা নতুন জার্নি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া জংশনের একদম বাইরে। আজকে আমি চললাম কলকাতা ছেড়ে একদম আমাদের ভারতবর্ষের দেবভূমি, একদম হিমাচল প্রদেশের স্পিতি ট্যুরের উদ্দেশ্যে। যেই ট্যুরের সময়সীমা রয়েছে 11 দিন থেকে 12 দিনের মতো, মানে কলকাতা থেকে যাওয়া এবং কলকাতায় ফিরে আসা পর্যন্ত। আর এই ট্রিপটা আমি প্রথমবার করছি, কারণবশত বুঝতে পারছেন সব কিছু আমার কাছে নতুন। যা কিছু দেখব এবং যা কিছু আপনাদের দেখাবো পুরোটাই একদম আমার মতো করে, একদম নতুন করে। আজকে আমরা যে ট্রেনে করে জার্নি করছি সেটা হচ্ছে হাওড়া থেকে একদম কালকা পর্যন্ত নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল। এই ট্রেনে টোটাল হচ্ছে 23টার মতো কোচ আছে, যার মধ্যে আজকে আমরা যেই কোচে জার্নি করছি সেইটা হচ্ছে B2, মানে 3rd AC। রাত্রি 9:55 রাইট টাইম থাকলেও 4 মিনিট লেট করে কিন্তু ছাড়ছে। আর এই যে 9 নম্বর প্ল্যাটফর্মটা আছে না, ভীষণ লম্বা, শেষ হতে চায় না। এটাই হচ্ছে আমাদের 3rd AC কোচ। এটা কিন্তু 3rd ইকোনমি নয়, এটা হচ্ছে 3rd AC। 3টে করে সিট আছে, এইদিকে রয়েছে লাইন ধরে 3টে, আর এইদিকে রয়েছে 3টে। এইদিকে রয়েছে 2টো সিট, এটা হচ্ছে লোয়ার বার্থ, এটা হচ্ছে আপার বার্থ। আমার সিট পড়েছে এইদিকে লোয়ার বার্থে, একদম উইন্ডো সাইডে। আমার সব থেকে ফেভারিট সিট, মানে যখন আমি ট্রেন জার্নি করি। আর তার সাথে আমরা খাওয়া দাওয়া এখন ট্রেনে উঠে আমরা সেরে নিচ্ছি, তার কারণ অলরেডি এখন অনেক মানুষ কিন্তু ঘুমিয়ে পড়ছে। আর এখন রাত্রে আমাদের খাবার যে আইটেম সেগুলো কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে আসছি বয়ে। আমাদের খাবারে রয়েছে এখানে, এটা হচ্ছে রাইস, তার সাথে এটা চিলি চিকেন, এখানে রয়েছে চিকেন কষা, আর তার সাথে এখানে রুটি। এই যে আমরা 3rd AC ক্লাসে জার্নি করছি, এই 3rd AC ক্লাসের ভাড়া, তার সাথে এই ট্রেনের আরও বিভিন্ন ক্লাসের ভাড়াগুলো দেখুন ডিসপ্লে সাইডে আমি দিয়ে দিচ্ছি। এখন ঘড়িতে 11টা বেজে 28 মিনিট। এখন আমরা ছাড়ছি এই ট্রেনের প্রথম হল্ট বর্ধমান জংশন। এই জায়গাটা ঢোকানোর কথা ছিল কখন জানেন? 10টা বেজে 53 মিনিটে। এই ট্রেনের মধ্যে ওঠার আগে থেকেই ট্রেনের মধ্যে অলরেডি দেখবেন এইরকম কম্বল, বালিশ, বেডরোল সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকে। পাশে উইন্ডোর সাইডে এরকম পর্দা দেওয়া আছে, মানে পর্দা টেনে রাতে ঘুমানো যাবে। এইটাই হচ্ছে AC ক্লাসের সব থেকে ভালো দিক। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সকাল সকাল ঘুম ভাঙতেই যেই জিনিস চোখের সামনে দেখছি না, এই জিনিসটা একদম পুরো সেরা লাগে। এখনও এই সময় সূর্য শব্দ উঠতে শুরু করেছে। আর এখন আমি যে জায়গা দিয়ে পার করে যাচ্ছি এটা হচ্ছে কোডারমা পার করে যাচ্ছি। কোডারমা হচ্ছে এই ট্রেনের 8মতম স্টেশন। আর এই জায়গাটা দেখুন, চারিদিকে পাহাড়ি পাহাড়। ও জায়গাটা লাগছে দেখেছেন তো? এই দিক থেকে সূর্যটা চড়তে শুরু করছে, তার সাথে দুর্দান্ত একটা পাহাড়ের ভিউ। এই জায়গাতে রয়েছে 3টে পাহাড়ের টানেল। একটা টানেল অলরেডি আমরা ক্রস করে আসলাম একটু আগে, এখন দেখুন আরেকটা ক্রস করছি। এইটা ছিল 2 নম্বর টানেল, এরপরে রয়েছে এখনও একটা। এখন এই মুহূর্তে আমরা পার করে যাচ্ছি এই ট্রেনের 9মতম স্টেশন গয়া জংশন ছেড়ে 10ম স্টেশন অনুগ্রহ নারায়ণ স্টেশনের দিকে। আর সত্যি কথা বলতে ট্রেনের এই যে চাগুলো আছে না, মানে যাদের চা খেতেই হবে, চা ছাড়া চলবে না,
তাদের জন্য ঠিক আছে, চায়ের স্বাদ কিন্তু সেরকম ভালো না। এখন এই মুহূর্তে যেই জায়গাতে আমি ক্রস করছি এইটা হচ্ছে সোন রিভার ব্রিজ। নিচে দিয়ে একটা নদী চলে গেছে, এটা হচ্ছে সোন নদী। এরপরে আসতে চলছে ডেহরি অন সোন। এই স্টেশনটা ছিল এই ট্রেনের 11তম স্টেশন। এর পরবর্তী স্টেশন আসতে চলেছে সাসারাম, মানে ডেহরি অন সোন মানে গয়া জংশন পার করার পর থেকে এই যে সাসারাম পর্যন্ত, এটা হচ্ছে পুরোটা হচ্ছে বিহারের মধ্যে পড়ছে। এখনের সময় ঘড়ি কাটাতে 8:29। এখন আমরা খাওয়া দাওয়া করছি। কালকে যে খাবার নিয়ে আসছিলাম এখানে হচ্ছে বাসি চিকেন, মানে যেটা কালকে ছিল না বেঁচে, মানে যেটা খেতে পারিনি, তো সেটা রেখে দিয়েছিলাম। আর এখানে সঙ্গে রয়েছে হচ্ছে রুটি আর তার সাথে লুচি। যেহেতু এটা হচ্ছে এসি কোচ, সেই জন্য খাবার দাবারগুলো দেখছি ভালোই আছে, নষ্ট হয়নি। আর থার্ড এসির অবস্থা দেখছেন তো, থার্ড এসি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো জেনারেল ট্রাভেল করছি, বুঝতে পারছেন? গান চলছে, মানুষ যেখানে সেখানে এসে বসে পড়ছে, এইরকম অবস্থা। আজ অনেকগুলো দিন পর আজকে প্রথমবার রেলের হচ্ছে প্যান্ট্রির মধ্যে থেকে লাল চা খাচ্ছি। এটা হচ্ছে লেবু, লাল চা, আমরা সব একদম মিক্স করে একদম পুরো ঘেটে ঘ করে দিয়েছে। ওই যেমন হয় আর কি, নাম করা যাবে না। আদৌ রাইট টাইমে পৌঁছতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নেই। কবে পৌঁছচ্ছে? সকাল 5টা, মানে ভোর 5টা, কখনো সকাল 6টা। মানে চণ্ডীগড়ে পৌঁছানোর কথা আছে মাঝরাতে, তার জায়গায় এরকম লেট রেকর্ড। আর এটা প্রায় 1 সপ্তাহ ধরে চলছে টানা। আর এসিতে ট্রাভেল করলে যেমন একটা স্বস্তি আছে, ঠান্ডায় বসে বসে যাওয়া যায় গরমের সময়, তেমনি যখন এই ট্রেনের গেটের সামনে এসে দাঁড়ানো হয় না, ওই সময় যে বিভৎস একটা গরম ঝলক এসে লাগে না মুখের মধ্যে, মারাত্মক। এখনের সময় ঘড়ি কাটাতে দুপুর 12:04। এখন আমরা প্রবেশ করছি প্রয়াগরাজ জংশনে। আর এই যে স্টেশন আছে এখানে কিন্তু ঢোকাবার সময় ছিল 10:30। তার জায়গায় 12টা পার করেছে এখন। মানে যেই টাইমটা দেখাচ্ছিল তার থেকেও 30 মিনিটের কাছাকাছি আরও লেট করে দিল, মানে টোটাল 2 ঘন্টার কাছাকাছি লেট করলো। আর প্রয়াগরাজ স্টেশনে মানুষের মারাত্মক ভিড় দেখুন খালি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই জায়গাতে দাঁড়ানোর সময় ছিল 10 মিনিটের মতো, কিন্তু যেহেতু ট্রেন লেটে প্রবেশ করেছে সেই জন্য মাত্র 5 মিনিট দাঁড়ালো। এখানে খাবার নেওয়ার জন্য নিচে নামলাম, ওখানে গিয়ে দেখি সেরকম কিছু খাওয়া দাওয়ার পাওয়া যাচ্ছে না। আর এখন বর্তমান সময়ে এই যে রেল স্টেশনে যে হকারগুলো বসতো না, সেসব হকারদের সব কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। যার জন্য এখানে যে ফুড কোর্ট আছে, মানে ফুড স্টলগুলো যেগুলো হচ্ছে রেলের আন্ডারে পড়ে, সেখান থেকে খাবার দাবার নিতে হচ্ছে। একটা থালি কিন্তু নেওয়া হচ্ছে এখন বর্তমান সময়ে 197 টাকা। থালির মধ্যে সেরকম বিশেষ কিচ্ছু নেই। যেই খাবারটা রেলের মধ্যে পাওয়া যেত সেই খাবারটা দেখছি ওখানে পাওয়া যাচ্ছে, কিন্তু দাম নিচ্ছে অনেক বেশি। ট্রেনের মধ্যে উঠে পড়েছি, দেখি ট্রেনের মধ্যে থেকেই খাবার দাবার খেতে হবে, আর কোনো উপায় নেই। এখন দুপুরের ঘর বলছে 1:55। 1 ঘন্টা সময় লাগিয়েছে। দুপুরের খাবারে দেখুন আমরা নিয়েছি, এটা হচ্ছে একটা থালি। এখানে ভেজ থালির দাম নিচ্ছে আমরা ট্রেনের মধ্যে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিল, সেইটা হচ্ছে 80 টাকা করে। আর যে এগ মিল আছে স্ট্যান্ডার্ড মিল যেটা, সেটা নিচ্ছে 90 টাকা। দুটো এরকম ডিম দিয়েছে, একটা হচ্ছে সবজি আছে, একটা হচ্ছে ম্যাঙ্গো পিকেল আছে, এটা হচ্ছে টপসে, তার সাথে এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে পরোটা। তবে বর্তমানে রেলের খাবারের থেকে জেলের খাবারের মান মনে হয় অনেক ভালো। এই নেতাজি এক্সপ্রেসে স্পিতি ভ্রমণের জন্য আমরা নেমে যাব কালকার 2টো স্টেশন আগে চণ্ডীগড়ে। চণ্ডীগড় পৌঁছানোর আগে আমরা ক্রস দেব ভারতের রাজধানী দিল্লিকেও। কিন্তু তার আগে ফতেপুর, কানপুর, ইটাবা, ফিরোজাবাদ করে বেশ কিছু এমন স্টেশন রয়েছে যেগুলো মাঝে পড়ে। এই দুপুর থেকে বিকেলের শেষ সময়টা যখন ইউপির ওপর দিয়ে জার্নি করবেন, তখন মনে হবে আমরা যেন রাজস্থানের গরম মরুভূমির প্রান্তরের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি। তবে এই গরমের স্বস্তিটাও মিলেছিল খুব শীঘ্রই। সন্ধ্যের পর মুহূর্তে হঠাৎ করে ট্রেনের সমস্ত যাত্রীদের মোবাইলের মধ্যে হাই অ্যালার্ট এসেছিল যে 70 কিলোমিটার গতিবেগে ঝড় শুরু হতে পারে। কারণবশতই ট্রেন চলছিল একদম ধীর গতিতে। ট্রেনের ভেতর থেকে বোঝা না গেলেও ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে আকাশে কালো করে ওঠা মেঘের দল এবং বিদ্যুতের চমক জানিয়ে দিচ্ছিল তাদের ভয়ঙ্কর উপস্থিতি। এভাবেই আমরা দিল্লিতে যখন প্রবেশ করলাম, তখন ট্রেন প্রায় 3 ঘন্টার মতো লেটে চলছিল। এখন ঘড়ি কাটার সময় রাত্রি 11:50। এখন আমি দাঁড়িয়ে রয়েছি DLI স্টেশনে, মানে ওল্ড দিল্লিতে। এখানে আসার কথা ছিল রাত্রি 9টার সময়, তার জায়গায় 3 ঘন্টা লেট।
প্রায় 15 মিনিটের মতো এই ট্রেন কিন্তু এই জায়গাতে হল্ট করলো। এরপরে নাই করে এখনও 8টার মতো স্টেশন আছে যেখানে এই ট্রেন দাঁড়াবে। তারপরে গিয়ে পৌঁছবো আমি আমার গন্তব্যে। ফাইনালি 1687 কিলোমিটার জার্নি অতিক্রম করে এই ট্রেন কিন্তু আমাদের পৌঁছে দিল একদম সোজা চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। চারিদিকটা বেশ সুন্দর জাঁকজমকরগুলো সাজিয়ে রেখেছে, বোঝাই যাচ্ছিল না যে নিচে থেকে ওপরটা এত সুন্দর হতে পারে। চণ্ডীগড় স্টেশনটা এমন, এখান দিয়ে যখন বাইরে বেরোবেন না, এখানে ওপরে আসার পরে বুঝতেই পারবেন না যে কোন দিক থেকে বাইরে যাবেন। তো আমরা জিজ্ঞেস করলাম অনেককে, বাম দিক দিয়ে দেখবেন একটা রাস্তা চলে গেছে যেখানে দেখবেন অ্যারো চিহ্ন দিয়ে লেখা রয়েছে। এইদিকে রয়েছে একটা এসকেলেটর যেখান দিয়ে আমি নামছি এখন। এখান দিয়ে সামনে আসলে এই জায়গাতেই রয়েছে এক্সিট। সকালের সময় স্টেশনের বাইরে আসলে পরিবেশটা দেখবেন কিছুটা এইরকম, চারিদিক থেকে ভেসে আসবে এরকম পাখিদের সব কিচিরমিচির। আর জায়গাটা সত্যি কথা বলতে দুর্দান্ত লাগছে। স্টেশনের বাইরে রয়েছে খুব সুন্দর একটা বড় একটা পার্কিংয়ের জায়গা, তার সাথে হচ্ছে গাড়ি স্ট্যান্ড। তো এখানে আমাদের যে ট্রাভেলসের গাড়ি, যে গাড়ি আমাদের বুক করা আছে টোটাল এই ট্যুরের জন্য, সেই গাড়ি কিন্তু সামনে এখানে রয়েছে। আমরা ফোন করেছিলাম, এখানে আসছে বললো। আপনারা যদি বাই ট্রেনে যদি আসতে যদি না চান, একটা সহজ মাধ্যম রয়েছে, সেইটা হচ্ছে যে বাই ফ্লাইটে আসতে পারেন। এখানে সামনাসামনি যে নিয়ারেস্ট এয়ারপোর্ট সেটা হচ্ছে চণ্ডীগড় এয়ারপোর্ট। এই হচ্ছে আমাদের গাড়ি। ফাইনালি শুরু হয়ে গেল আমাদের চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে স্পিতি ট্যুর। আজকে স্পিতি ট্যুরে আমরা প্রথমে যেই জায়গাতে যাব সেইটা হচ্ছে নারকান্ডা বলে একটা জায়গা রয়েছে, একদম পাহাড়ের কোলে দুর্দান্ত একটা জায়গা। তো ওই জায়গাতে যাওয়ার জন্য এই চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে সোজা একদম আমাদেরকে সবার প্রথমে পৌঁছতে হবে সিমলা, তারপর সিমলা থেকে একদম নারকান্ডা। আর যার টোটাল ডিস্টেন্স যদি হচ্ছে গুগল ম্যাপে সার্চ করেন দেখবেন 168 কিলোমিটার দেখাচ্ছে। যেহেতু ওইদিকে পাহাড়ি রাস্তা, টানা যদি একটানা যদি যাওয়া হয় নারকান্ডা এখান থেকে, তাহলে এই 6 ঘন্টার মতো লাগে। আর যেহেতু আমরা আজকে কিছু কিছু জায়গা আমরা সাইট সিন করতে করতে আমরা যাবো নারকান্ডায়, সেই জন্য আজকে আমাদের 8 থেকে 9 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। সারাটা দিন কভার করে বিকেলের দিকে খুব সম্ভব পৌঁছে যাবো। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, পুরো ট্যুরটা এই একটাই গাড়ি থাকবে, এই গাড়িতে করে আমরা ঘুরে নেবো সমস্ত জায়গা। এখন এই যে আমরা চণ্ডীগড় যে রেলওয়ে স্টেশন ছেড়ে আসলাম, এই চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার যৌথ হচ্ছে রাজধানী। চণ্ডীগড় ছেড়ে অল্প কিছু দূর আসার পরে আমরা কিন্তু ভিজিট করব একদম হরিয়ানার মধ্যে। তারপর হরিয়ানা থেকে আবার হচ্ছে একদম বেরিয়ে যাবো একদম হিমাচলের উদ্দেশ্যে। আপনাদের কি মনে আছে এই গত 3-4 মাস আগে যখন আমি হিমাচল ট্যুর করেছিলাম, সিমলা, মানালি এবং কুল্লু, তখন কালকা থেকে যে টয় ট্রেন ধরে আমি পৌঁছেছিলাম সিমলাতে, এবং ওই টয় ট্রেনের লাইন থেকে যে হাইওয়েটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন যে আমরা যে রোডে যাচ্ছি না, যে হাইওয়ে ধরে, এটা কিন্তু সেই রোড। আর এই রোড থেকে কিন্তু বেশ কিছু জায়গা আছে যেখান থেকে টয় ট্রেন যাওয়া আসা করতেও দেখতে পাওয়া যায়। যেহেতু আমরা আগেরবার টয় ট্রেন জার্নি করেছিলাম, তো সেই জন্য এইবারে এরকম বাই রোড আমরা যাচ্ছি এরকম বাই কারে করে। আর তার সাথে ভাগ্য ভালো থাকলে টয় ট্রেনের দেখাও পেয়ে যাব। আর যদি পাই সেটা কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর এই যে জায়গাটা আমরা এখন ভিজিট করলাম, এটা পড়ছে হচ্ছে সোলান। আর ইস পাহাড় কা নাম क्या है भैया, क्या बताए? कसौली। এই চণ্ডীগড় থেকে বাই রোড নারকান্ডা যাওয়ার একটা বিশেষত্ব রয়েছে। এখানে আশেপাশে দেখুন কিছু জায়গা আছে, যেসব জায়গাতে খাওয়ার জন্য কিছু ছোটো ছোটো স্টল পেয়ে যাবেন। আমরা যেহেতু স্টেশন থেকে বেরিয়ে কিছু চাটা খাইনি, সেই জন্য এই জায়গায় দাঁড়ালাম এখানে চা খাওয়ার জন্য। 1 কাপ চা নিয়েছি 20 টাকা করে। আর এই জায়গা না একটা ঠান্ডা একটা ভাইব রয়েছে, যে জিনিসটা চণ্ডীগড় পর্যন্ত আমরা ফিল করছিলাম আস্তে আস্তে, এখানে আসার পরে হিমাচলে যখন আমরা প্রবেশ করলাম, পুরোপুরি ওয়েদার একদম পাল্টে গেছে। আর এখন এই সময় দেখুন মাথার উপর দিয়ে একটা উড়োজাহাজ উড়ে যাচ্ছে। আপনারা চাইলে এই স্পিতি ট্যুর দুইভাবে প্রোগ্রাম করতে পারেন। প্রথমত মানালি হয়ে স্পিতিতে প্রবেশ এবং সিমলা হয়ে কালকা কিংবা চণ্ডীগড়ে গিয়ে শেষ, কিংবা সিমলা দিয়ে যাত্রা শুরু করে মানালি দিয়ে কালকা স্টেশন কিংবা চণ্ডীগড় স্টেশনে গিয়ে শেষ। তবে সবথেকে সহজ মাধ্যম আমরা যেভাবে যাচ্ছি এভাবে। এই স্পিতি ট্যুরে আমরা কভার করব হিমাচলের 6টা জেলা: সোলান, সিমলা, কিন্নর, লাহুল স্পিতি, কুল্লু এবং মান্ডি। এছাড়া সাইট সিনে এবং বাসস্থানে থাকবে সিমলা, নারকান্ডা, সাংলা, চিটকুল, আপেলের গ্রাম কল্পা, টাবো, নাকো, কাজা, কিব্বের, হিক্কিম, লাংজা, চিচাম, কুঞ্জুম, চন্দ্রতাল, মানালি, রোথাং, কুল্লু সহ আরও অনেক দুর্দান্ত জায়গা। কাজেই বুঝতে পারছেন কেন স্পিতি ভ্রমণকে বলা হয় জীবনের 50 ভাগ স্বপ্ন পূরণ। এই আজ থেকে 8 রাত্রি 9 দিন ধরে আমরা যেই সমস্ত জায়গাগুলোতে ঘুরব, সেগুলো দেখলে হয়তো কখনো মনে হবে অবিশ্বাস্য, কখনো মনে হবে সিনেমা। এক কথায় 9 দিনে 9 রকম পরিবেশে খাপ খাওয়াতে হবে আমাদের। এই জার্নির শুরুটা আপনারা চাইলে সিমলা পর্যন্ত মাত্র 200 টাকার ভেতরে
টয় ট্রেন জার্নি করে পৌঁছেও তারপর গাড়ি নিয়ে শুরু করতে পারেন, তবে এটা যে যার ইচ্ছে। আমি এখন আপাতত 4 ঘন্টার মাথায় হাজির হতে চলেছি সিমলার সেন্টারে, যেখানে প্রবেশ করতে গেলে একটা সুন্দর গেট পড়ে। চণ্ডীগড় থেকে প্রায় 100 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি হিমাচলের পাহাড়ের রানী। এটা হচ্ছে সিমলা। সিমলার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এখানে যে হেরিটেজ টয় ট্রেনের যে স্টেশন একদম সামনেই রয়েছে, তার সাথে এখানে রয়েছে জাকু টেম্পল, তার সাথে রয়েছে এখানে সিমলার যে ম্যাল রোড, মানে এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। তাছাড়া কালীবাড়ি আছে, চার্চ রয়েছে, এই ধরনের এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে, অনেক সাইট সিন রয়েছে। তো যারা আলাদা করে সিমলা কিংবা মানালিতে ট্যুর করতে আসছেন তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলো এইরকম সিমলাতে থেকে কিন্তু ঘুরে নিতে পারবেন। সিমলাতে এখন আমরা এসে নেমেছি তার একটাই কারণ, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো এখানে কিছু আমরা এখন খাওয়া দাওয়া করবো সিমলাতে, তারপর খাওয়া দাওয়া করে এখান থেকে আবার আমরা গাড়িতে করে রওনা হয়ে যাব একদম সোজা নারকান্ডার দিকে। এখানে বিভিন্ন জায়গায় যে যার চাহিদা মতো 40 টাকা থেকে 100 টাকার মধ্যে আরামে সকালের পেট পুজোর বন্দোবস্ত হয়ে যায়। আমি নিয়েছিলাম গরম গরম আলুর পরোটা, সবজি, দই এবং 1 কাপ গরম গরম চা। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমার আজকের গন্তব্যের বাকি পথের দিকে, যার মধ্যে সিমলার 2টো সাইট সিন পয়েন্টও রয়েছে। আর সিমলা থেকে নারকান্ডা যেতে হলে আমাদেরকে যেতে হবে কুফরি হয়ে। এখন আমরা সিমলা কুফরি হচ্ছে রোড ধরে যাচ্ছি। সিমলা থেকে কুফরির ডিস্টেন্স ওই 16 কিলোমিটার হচ্ছে অ্যাপ্রক্স। পৌঁছতে মোটামুটি সময় লেগে যায় ওই 30 মিনিট থেকে 45 মিনিটের কাছাকাছি, সেটা হচ্ছে ট্রাফিকের উপর নির্ভর করছে। কিন্তু এই যে রাস্তাটা দুর্দান্ত সুন্দর, চারিদিকে দেখতে পাবেন গ্রিন ভ্যালি, তার সাথে দূরের কিছু পাহাড় দেখবেন চোখের সামনে হাত ছেড়ে দেবে। আর যদি বরফের সময় ঘুরতে আসা হয় এখানে দূরের দিকে বেশ কিছু পাহাড়ের রেঞ্জ দেখতে পাবেন, যেসব পাহাড়ের ডোগাতে না বরফ জমে থাকতে দেখতে পাওয়া যায়। কিন্তু এখনোর সময় তো বরফ দেখতে পাওয়া যাবে না। আর যে কুফরি জায়গাটা আছে এই জায়গাটা মানে সিমলার হচ্ছে সবথেকে টপ পয়েন্ট বলা হয়। মানে সিমলাতে যখন বরফ পড়া যখন শুরু হয় সবার আগে সেটা কুফরিতে দেখতে পাওয়া যায়, তারপর সিমলার বাকি জায়গা জুড়ে। এখন যে জায়গাতে আমি এসে পৌঁছালাম এটাই হচ্ছে সেই বিখ্যাত গ্রিন ভ্যালি, যেটা হচ্ছে সিমলা এবং কুফরির মাঝামাঝি জায়গাতে পড়ে, প্রায় ওই 10 থেকে 12 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই জায়গাতে আসলে আপনারা কী দেখতে পাবেন এবং কেন এই জায়গার নাম গ্রিন ভ্যালি দেওয়া হয়েছে জানেন? কারণ এই জায়গায় দেখুন আমার ব্যাক সাইডে এখানে চারিদিকে যেদিকে তাকাবেন সেই দিকে দেখবেন সবুজের সমাহার। আর এখানে দেবদারু গাছের ফরেস্ট, মানে একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে, মানে অনেকগুলো পাহাড় জুড়ে দেখতে পাবেন একদম খালি চোখে। এখানে নিচে যাওয়ার জন্য একটা রাস্তাও রয়েছে, কিন্তু নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওপরে এই যে জায়গাটা আছে এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে সবাই সেলফি নেয়, এখান থেকে এরকম সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করে। আর এখানে বেশ কিছু পাহাড়ের সব ডোগায় ডোগায় বিভিন্ন দূর দূর সব পয়েন্টে ওখানে দেখার জন্য বেশ কিছু জিনিস রয়েছে, মানে ভিউ পয়েন্ট, যেগুলো দেখার জন্য এখানে রয়েছে সামনে বাইনোকুলারে 100 টাকা করে নেওয়া হয় একজনের। 4টের মতো পয়েন্ট রয়েছে, আমি জিজ্ঞেস করেছিলাম এবং দেখছিলাম ওখানে। তো 100 টাকায় 4টে পয়েন্ট এখান থেকে বাইনোকুলারে দেখে নিতে পারবেন। তাছাড়া এখানে দেখার মতো বলতে তেমন কিছু আর নেই। এখানে হর্স রাইড হয়, কিন্তু সেটা সব সময় হয় না, বছরের বিভিন্ন সময় চেঞ্জ হতে থাকে, বিশেষ করে শীতের সময় আসলে ওই সময়টা দেখতে পাওয়া যায়। আর তাছাড়া এখানে পাহাড়ি ইয়াক দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা এখনের সময় দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম। তো এই জায়গাটা খুবই একটা মনোরম শান্ত পরিবেশ, চারিদিকে দেখবেন একটা চোখ জোড়ানো একটা এরকম গ্রিন ভ্যালি দেখতে পাবেন এই জায়গাটায়। যেহেতু আমরা দার্জিলিং মানে নর্থ বেঙ্গলে আমরা পাইন গাছ দেখে থেকে অভ্যস্ত, সেই জন্য এইরকম ভুল কিন্তু অনেক মানুষেরই হয়। কিন্তু এই জায়গাতে পাইন গাছের সংখ্যা খুবই কম, প্রায় দেখা যায় না বললেই চলে। এই যে পুরো ভ্যালিটা দেখছেন, পুরো ভ্যালিটাই কিন্তু দেবদারু গাছের ভ্যালি। আর এইদিকে আশপাশ জুড়ে এইদিকের পাহাড়ও রয়েছে কিন্তু বেশ কিছু এইরকম ফরেস্ট, যেখানে সেম সব দেবদারু গাছ দেখতে পাওয়া যায়। এর বাইরে এখানে বলার মতো আর কিছু নেই। আর এখানে আপনারা যে গাড়িতে করে আসবেন সেই গাড়িগুলো কিন্তু পাশে এখানে দাঁড়ায়, এই দেখতে পাচ্ছেন লাইন ধরে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মানে পাশেই পার্কিং। গাড়ি থেকে নেমে এরকম সুন্দর ভিউটা দেখুন, তারপর এখান থেকে রওনা হয়ে যান পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমি চলে আসলাম সিমলা শহর থেকে 16 কিলোমিটার দূরে এবং চণ্ডীগড় থেকে 116 কিলোমিটার দূরে। এটা হচ্ছে কুফরি। কুফরি কিন্তু পড়ছে সিমলার মধ্যেই, মানে সিমলার শহর ছাড়িয়ে 16 কিলোমিটার দূরে সিমলার একদম শেষ প্রান্তে রয়েছে এই কুফরি।
এখানে আসলে আপনারা কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবেন। আগে যখন এখানে আমি আসছিলাম তখন শুধু দেখেছিলাম এখানে হর্স রাইড হয় এবং তার সাথে এখানে জিপ গাড়ি আছে, জিপ গাড়িতে করে একটা প্যাকেজে এখানে ঘোরার একটা ব্যবস্থা রয়েছে। কিন্তু এইবারে এসে দেখছি এখানে একটা নতুন জিনিস হয়েছে, এখানে এখন এটিভি বাইকে করে এখন নতুন করে একটা প্যাকেজ হয়েছে যেখানে আপনারা বিভিন্ন জায়গাতে ঘুরতে পারবেন। এখানে কিছু দেখুন নাম লেখা রয়েছে, যেমন জিপ লাইন, বার্মা ব্রিজ, ব্রিজ জাম্প, লেডার ক্লাইম্বিং, নিচে হচ্ছে ব্যালেন্সিং ব্রিজ, অ্যাপেল গার্ডেন, স্টেপ ফার্মিং, ভ্যালি ক্রসিং, ভিলেজ ভিউ ইত্যাদি। এখানে এই যে নামগুলো বললাম এর মধ্যে কিছু রয়েছে অ্যাক্টিভিটি আর কিছু রয়েছে এখানে ভিউ পয়েন্ট, যেগুলো মিলিয়ে এখানে একটা প্যাকেজ তৈরি হয়। এখানে ঘোরাতে করে গেলে তার হচ্ছে আলাদা প্রাইস, আর যদি আলাদা করে আপনারা যদি জিপ গাড়ি কিংবা যদি এটিভি বাইকে করে যান তার জন্য কিন্তু আলাদা প্রাইস হয়। শুধু যদি ঘোরাতে করে যদি ঘুরতে যান তাহলে এখানে 500 টাকা করে নেওয়া হয় পার হেড। আর এখান থেকে আপনারা যদি প্যাকেজ করেন তাহলে বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য একটা কাস্টমাইজ করে একটা প্যাকেজ বানানো হয়। তো এইটা যে যার ইচ্ছে, যে যার পছন্দের মতো এখানে এসে চাইলে করতেও পারেন কিংবা নাও করতে পারেন। আর এই যে জায়গাটা এটাই বলছিলাম, সিমলার মধ্যে একদম টপ পয়েন্টে মানে শীর্ষে অবস্থিত, যেখানে যখন স্নোফল হয় সবার প্রথমে এখানে কিন্তু বরফ পড়তে শুরু করে। তো চলুন, বেশ কিছুক্ষণ হয়ে গেল জায়গাটা আমরা ঘুরছি। এখানে আশেপাশে বেশ কিছু এখানে খাবারের দোকান টোকান রয়েছে। আর দুপুরের এখনের এই সময় দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে এখানে। জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তার সাথে এখানে অজস্র জায়গা জুড়ে না এখানে ঘোরার আস্তাবল রয়েছে, যেগুলো একটা আলাদা রকম একটা আকর্ষণ। মানে এখানে প্যাকেজে অ্যাক্টিভিটি না করলেও চলবে, যদি চান এখান থেকে কিছু ঘোরার সঙ্গে ছবি টবি তুলবেন কিংবা অল্প একটু পায়ে হেঁটে ঘুরবেন আশপাশটা, তাহলে কিন্তু ঘুরতে পারেন। পাহাড়ে ঘুরতে এসে যখন বাই রোড যখন ট্রাভেল করবেন না, তখন দেখবেন যে গুগল ম্যাপে যে দূরত্ব হচ্ছে শো করায়, তো সেই হিসেবে কিন্তু মানে আমাদের সময় কিন্তু এগিয়ে চলে না। পাহাড়ে অতিরিক্ত টার্নিং হওয়ার জন্য যেখানে হচ্ছে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময় দেখায়, সেই জায়গাতে আসলে কিন্তু পৌঁছতে সময় লেগে যায় প্রায় দ্বিগুণ। তো আমরা এই যে কুফরিতে গিয়েছিলাম, কুফরি থেকে এখন যেমন নারকান্ডার উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি, এই যে টোটাল রাস্তার যে দূরত্ব সেটা কিন্তু 48 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে শো করাচ্ছে মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবে। কিন্তু আমাদের গাড়ির যে ড্রাইভার দাদা বলছে 1.5 ঘন্টা না, ওটা প্রায় হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। আর এই জিনিসটাই মানে যে কোনো পাহাড়ে যখন আমরা ঘুরতে যাই এই জিনিসটাই কিন্তু হয়। এখন আর এই মুহূর্তে আমরা পার করে যাচ্ছি থেওক বাজার। আর এই থেওক বাজার পার করে যাওয়ার পর পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি এরকম দেখুন পাইন গাছের মতো কিছু গাছ রয়েছে। এগুলোই হচ্ছে সেই দেবদারের হচ্ছে ফরেস্ট, যেটা মানে ওখানে গ্রিন ভ্যালি থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে রোডে আমরা জার্নি করছি, এই রোডটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 5। এই জায়গার পাহাড়ের পরিবেশটা যেমন সুন্দর, তার সাথে দেখুন এখানে যে বাড়িঘরগুলো আছে না, খুবই সুন্দর। দেখলে মনে হচ্ছে কিছুটা সেই ইংরেজ আমলে সেই যে হেরিটেজ সাইটের যে বিল্ডিংগুলো হয় না, সেই রকম কিছুটা দেখতে। এখন আর এই সময় আমি যেই জায়গাতে এসে দাঁড়ালাম, এইটা হচ্ছে NH5। এখান থেকে নারকান্ডা এখনও নাই করে 20 কিলোমিটারের মতো ডিস্টেন্স। এই জায়গাটায় দাঁড়ানোর আমাদের আসল উদ্দেশ্য, এই জায়গা থেকে যে সুন্দর দুর্দান্ত ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে না, এটার জন্যই। এখানে রয়েছে সারি সারি মানে গাদা গাদা এখানে আপেল গাছের ফার্মিং। যে জিনিসটা আমরা কাশ্মীরে গেলে আমরা দেখতে পাই, সেই জিনিসটা আমরা নারকান্ডা যাওয়ার পথে এখানেই দেখতে পাচ্ছি। তো আমরা অনেকেই জানি যে হিমাচলের মধ্যে আপেলের গ্রাম মানে একটাই জায়গাকে আমরা ধরি, সেইটা হচ্ছে যে কল্পা। কল্পা হচ্ছে আপেলের গ্রাম, কিন্তু কল্পা সে তো অনেক দূর। তার আগেই নারকান্ডা যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে মুগ্ধ করবে যে আপনারা কিছুক্ষণের জন্য না দাঁড়িয়ে পারবেন না। এখানে চারিদিকে রয়েছে গাদা গাদা দেবদারু গাছের ফরেস্ট, আপেলের চাষ, এই পাহাড় ওই পাহাড়, যেই দিকেই তাকাবেন সেইখানেই কিন্তু সৌন্দর্য এখানে খেলা করছে। আর তার সাথে এখানে কন্টিনিউয়াস, এখানে কখনো মেঘ চলে আসছে, কখনো রোদ্দুর উঠছে, কখনো ঝোড়ো বাতাস চলছে। এইরকমই একটা দুর্দান্ত জায়গা। এইদিকে আমার পেছনে এই যে পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের কোলে এইগুলো সব হচ্ছে আপেলের গাছ। চারিদিকে এখন পুরো সাদা করে সব নেট দিয়ে সব ঢেকে রাখা হয়েছে। আর এই আপেলের গাছে এই নেট দিয়ে ঢেকে রাখার পেছনে না একটা উদ্দেশ্য রয়েছে, সেইটা হচ্ছে বৃষ্টি বাদল কিংবা তুষারপাত, কীটপতঙ্গ যাই হোক না কেন, সমস্ত দিক থেকেই এই নেটগুলো আপেলের গাছকে এবং আপেলকে একদম সুরক্ষিত রাখে। এরপর যতই বেলা বাড়তে থাকে ততই ওয়েদার মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে আকাশে কালো মেঘের দল এবং অন্ধকার নিয়ে আসে। এই রাস্তা দিয়ে এইবার যতই ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে, ততই পাহাড়ে থাকে থাকে আপেলের চাষ আরও ঘন হতে থাকবে। পাহাড়ের প্রত্যেক টার্নিং থেকে ধীরে ধীরে বদলে যাবে পরিবেশ এবং ঠান্ডার পারদ। এরপর আমরা বেশ কয়েকটা দিন স্টেপ বাই স্টেপ যতটাই উচ্চতার দিকে অগ্রসর হব, ঠান্ডার পরিমাণও ততটাই বাড়তে থাকবে এবং অক্সিজেনের পরিমাণ হালকা হালকা করে কমতে থাকবে। আজকে আমাদের রাতে থাকার আস্তানা নারকান্ডাতেই ঠিক করা আছে আগে থেকে। নারকান্ডায় প্রবেশ করার কয়েক কিলোমিটার আগে থেকে
ঘন পাইনে ঘেরা একটা ফরেস্ট রয়েছে। যেই ফরেস্ট পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। একদম রোড সাইডে কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে একটা দুর্দান্ত লোকেশনে হবে আজকে আমাদের রাত্রিবাস। আজকের এই ট্রিপে দুইজন স্পেশাল মানুষ আমাদের সাথে একই গাড়িতে যোগ দিয়েছেন সিমলা থেকে। এইবার চলুন তাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। ওয়েলকাম টু হিমাচল। এই যে আমি যে স্পিতি ট্যুর করছি না, এই স্পিতি ট্যুরের যারা হচ্ছে অর্গানাইজার তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। এই হচ্ছে এখানে সুশান্ত দা, আর এখানে হচ্ছে রিদ্দা। এই ট্যুরের এনারা হচ্ছে ওনার পার্সন। এর আগে আপনারা আমার হচ্ছে হিমাচলের পর্ব দেখেছেন এর আগে, তখন কিন্তু আমি এনাদের সাথেই পুরো একদম সিমলা, মানালি, কুল্লু এইসব জায়গাগুলো ঘুরেছিলাম। আর আপনাদের কাছ থেকে আমি অনেক রেসপন্স পেয়েছি, সবসময় পজিটিভ রেসপন্সটাই পেয়েছি। টোটাল এই যে 8 রাত্রি 9 দিন এই পুরো ট্রিপের মধ্যে কিন্তু দাদারা কিন্তু সঙ্গে আছে, যেটা হচ্ছে সব থেকে একটা ভালো দিক। আজকে এই যে আমি ট্যুরটা করছি, এই ট্যুর কোম্পানির নাম হচ্ছে যে দ্য হেরিটেজ ট্রাভেলস। দেখুন কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তাছাড়া ডিসপ্লেতে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। স্পিতি ট্যুর ছাড়াও মানালি বলুন, মানে হিমাচলের যে কোনো সাইডে বলুন, বিভিন্ন জায়গায় এনারা বিভিন্নভাবে ট্যুর হচ্ছে অর্গানাইজ করিয়ে দেন। কেউ যদি চায় যে আমি সিমলা থেকে আসবো, মানে কলকাতাতে নেমে টয় ট্রেনে করে সিমলা আসবে, সিমলা থেকে আসবো, সেটাও পসিবল। কেউ যদি চায় যে না আমি ডিরেক্ট চণ্ডীগড় থেকে আসবো, কালকা, আম্বালা, সমস্ত জায়গা থেকে পসিবল। মানে যেখান থেকে আসবে সেই হিসেবে একটা কাস্টমাইজ করে সেটা কাস্টমাইজ। এবার কোনো জায়গা যদি উনি এক্সট্রাভাবে অ্যাড অন করতে চায় সেটাও আমরা করে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এখানে আসুন, আসলে বুঝতে পারবেন যে কেমন সার্ভিস আমরা প্রোভাইড করি। এই যে 8 রাত্রি 9 দিনের প্রোগ্রামটা কেমন হয় প্রত্যেকটা পর্ব কিন্তু অবশ্যই দেখবেন। চলুন এবার হোটেলের যে রুমটা আছে, আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুম টুরটা করিয়ে দিই আপনাদের। আমাদেরকে রুম দেওয়া হয়েছে 3rd ফ্লোরে। 3rd ফ্লোরের ব্যালকনি থেকে বাইরের ভিউটা একটু দেখাও। মানে এত সুন্দর দুর্দান্ত যে পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, চারিদিকে পুরো একদম গ্রিন নেচার এখানে। আর তার সাথে এখানে আপেল গাছের ফার্মিং হচ্ছে নিচে একদম, মানে হোমস্টে একদম, মানে আমাদের হোটেলে একদম সামনে। মানে কী যে দুর্দান্ত লাগছে। তার সাথে এখানে যে পাহাড়ি যে ফ্ল্যাগগুলো আছে সেগুলো উড়ছে, মানে এক ধরনের একটা অফবিট প্লেস। তো যাই হোক, চলুন যে রুমটা আমরা আছি সেই রুমটা আমাদেরকে দেখাই। আমাদের রুমের নাম্বার 106। এই রুমটা আমার সব থেকে বেস্ট লেগেছে। এখানে রয়েছে দুটো বেড, দুটোই ডাবল বেড দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটা ডাবল বেড, তার সাথে দেখুন সুন্দর এইরকম ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছে, কুশন টুশন সব কিছু দেওয়া আছে। এইদিকে রয়েছে আরেকটা বেড, এখানেও একটা মোটা ব্ল্যাঙ্কেট রয়েছে, তার সাথে এরকম কুশান, পেছনে এরকম ব্যাক রেস্ট রয়েছে। এখানে সামনে রয়েছে একদম উইন্ডোর সাইডেই সোফা। আর এখানে দেখুন কতগুলো করে ওয়ার্ড্রপ দেওয়া আছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, ওপরেও রয়েছে। তার সাথে এই দিকটা একটু দেখাও, এখানে টেবিল রয়েছে চার্জিংয়ের জন্য, তো অগন্তি পয়েন্ট। তার সাথে একটা ডাইনিং টেবিল রয়েছে, এখানে এলসিডি টিভি, এখানে সুন্দর একটা আয়না রয়েছে। তাছাড়া এখানে আরেকটা আকর্ষণ, সেইটা হচ্ছে এই জানালা খুললেই এই দিক থেকে আবার ভিউটা পুরোপুরি একদম আলাদা। ওপরের গাছগুলো দেখছেন যেগুলো নেট দেওয়া আছে, এগুলো সব আপেলের গাছ, ছোটো ছোটো আপেল হয়ে রয়েছে এখন এই সময় আমি দেখতে পাচ্ছি রুমের ভেতর থেকেই। আর এই হচ্ছে আমাদের সুন্দর অ্যাটাচ বাথরুম। ভেতরে রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড, এখানে অ্যাডজাস্ট ফ্যান, শাওয়ার টাওয়ার সব কিছু অপশন রয়েছে। এখানে একটা টাওয়াল, তার সাথে দুটো হচ্ছে সাবান দিয়েছে। যেহেতু ঠান্ডার জায়গা সেই জন্য জল গরম করার জন্য একটা ইলেকট্রিক কেটেল, আর এখানে জলের বোতল, তার সাথে গ্লাস সব কিছু দেওয়া রয়েছে। মানে পাহাড় সব কিছু ভুলিয়ে দেয়, খাওয়া ভুলিয়ে দেয়, রাতের ঘুম ভুলিয়ে দেয়, সব কিছু। ফ্রেশ হয়ে এখানে একটা ধাবা রয়েছে, নিচে জিজ্ঞেস করলাম সবার আগে খাওয়া দাওয়াটা করি, তা না হলে শরীরে কিন্তু এনার্জি আর থাকবে না। এখন আমরা হোটেল থেকে চলে আসলাম নারকান্ডার লোকাল মার্কেটে। এই যে দেখছেন বৃষ্টি ভেজা মার্কেট, মানে ভাগ্যটা আমাদের এতই ভালো যে কোনো রকমে চলে আসছি আমরা এখানে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। তা না হলে বাইরে যদি হাঁটাহাঁটি করতাম না, শিওর ভিজতাম। আর পাহাড়ে ঘুরতে এসে এই যে বৃষ্টিপূর্ণ ওয়েদার, এই জিনিসটা আমার মানে চিরকালে খুবই ভালো লাগে। আর নারকান্ডার এই যে মার্কেটটা আছে কিন্তু বেশ কিন্তু পপুলার একটা মার্কেট। প্রথমে ভেবেছিলাম হয়তো অফবিট জায়গা, সেরকম হয়তো দোকানপাট থাকবে না। এখানে সব রয়েছে, সব এখানে কেনাকাটার জন্য কিছু মানে মলের মতো। তারপরে এখানে খাবারের অজস্র দোকান, এখানে দেখতে পাচ্ছেন একটা লোকাল ফুড মার্কেট রয়েছে, তার সাথে এখানে অনেক হচ্ছে জিনিস পাওয়া যাচ্ছে। এখানে মোমো বিক্রি হচ্ছে, এখানে কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। এই হচ্ছে নারকান্ডার গরম গরম মোমো। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সোজা একদম গরম গরম মোমো নিয়েছি। আর কত সুন্দর ধুঁয়ো বার হচ্ছে দেখুন, মানে একদিকে বৃষ্টি, তার সাথে মোমোর ধুঁয়ো। দারুণ দারুণ। পাহাড়ের ওয়েদার নিমেষের মধ্যে কিভাবে চেঞ্জ হয়ে যায় দেখুন খালি, মানে চোখ হচ্ছে ধাঁধা পাকিয়ে যাচ্ছে। টাইম ল্যাপসের কোনো প্রয়োজন নেই, চোখের সামনে যেন টাইম ল্যাপসটা ভেসে উঠছে। এই জন্যই শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, পাহাড় সারা বছর এভারগ্রিন। এখন কিন্তু আবার শিলা বৃষ্টি শুরু হয়েছে। এখানে আরেকটা নতুন জিনিস ট্রাই করছি, নামও কোনোদিনও শুনিনি, কোনোদিন খাইনি, প্রথমবার ট্রাই করে দেখছি।
দারুণ দারুণ। একবার বৃষ্টি হয়ে যাওয়াতে মনটা কিছুটা রিফ্রেশ হয়ে গেছে। মানে ওই যে আমরা আসছি বাড়ি থেকে একদম ট্রেন জার্নি করে, সেই যে ক্লান্তি সব কিছু একদম বৃষ্টির সঙ্গে সব ধুয়ে গেছে। চারিদিকের এখন এখানে যে ওয়েদার একদম পুরো একদম রিফ্রেশ। আর এখানে আশেপাশে দেখছেন এখানে প্রচুর দোকানপাট রয়েছে এখানে মার্কেটে। তো আমাদের মতো আপনারা যখন এখানে আসবেন নারকান্ডায় ঘুরতে প্রথম দিন, আপনারাও কিন্তু বিকেলের সময় এরকম একটা সুযোগ পেয়ে যাবেন, যেই সময়টাতে এইরকম লোকাল মার্কেটটা একটু পায়ে হেঁটে ঘুরতে পারবেন। আমরা অন্যান্য জায়গায় ঘুরতে গেলে বিশেষ করে পাহাড়ি জায়গায় সেখানে যে স্ট্রিট ফুডগুলো হয় সেই সমস্ত স্ট্রিট ফুডগুলো কিন্তু ট্রাই করে থাকি, কিন্তু এখানের যে খাবার দাবার, এখানে খাবার দাবারের স্বাদ আলাদা, এখানে পরিবেশ আলাদা। তো এখানে ঘুরতে আসলে এখানের যে ফুড, লোকাল ফুড যেগুলো যেগুলো এখানকার লোকাল মানুষজনরা খায়, তো সেই সব খাবারগুলো বলবো অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। যদিও এখানে মার্কেটটা জমজমাট, কিন্তু এখানে আশেপাশের যে পরিবেশটা না, এই যে বিশেষ করে একবার যদি বৃষ্টি হয়ে যায় তারপর সন্ধে একবার নামলেই চারিদিক পুরো একদম শ্মশানের মতো পুরো নিস্তব্ধ হয়ে যায়। একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত ভেসে আসছে না। পাহাড়ের ওয়েদার কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি আছে কখন রোদ্দুর আছে। ঠান্ডার জ্যাকেট মানে ভারী জ্যাকেট অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। এরপর যেসব জায়গাতে আমরা ঘুরবো সেই সব জায়গাতে এখানের তুলনায় ঠান্ডা কিন্তু আরও অনেক বেশি। আর এখন কিন্তু আমাদের খাবার দাবার দিয়ে চলে গেছে এখানে, যেহেতু আমরা প্যাকেজ ট্রিপ করছি। তো প্যাকেজের মধ্যে রাতে হচ্ছে ডিনার, আর তার সাথে সকালের যে ব্রেকফাস্ট সেগুলো ইনক্লুড থাকে। তো সেই হিসাবে একটা প্যাকেজের বাজেট একটা কম রাখা হয়েছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। এরপর রয়েছে এখনও অনেক কিছু দেখার। সবাইকে রাতের মতো এখন টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকাল থেকে আবার নতুন পর্বে। সবাই ভালো থাকবে।